সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড এবং ভিডিও এটা ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো। জি স্যার, ক্লিয়ার আছে। এখানে আমরা পরের টাইটেশনে যাওয়ার আগে আমাদের কিছু একটু নোট লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় উৎপন্ন লবণের পিএইচ নির্ণয়ের তোমার সূত্র। এটা পিএইচ নির্ণয়ের কি তোমার ফর্মুলা। আগে দেখো, এই ফর্মুলাগুলো আমরা সরাসরি লিখবো। এই ফর্মুলাগুলো প্রতিপাদন করতে হলে আমাদের সিলেবাসে সেটা নাই, ফলে সেই অনুযায়ী আমাদের অনেক টপিক বাইরে থেকে নিয়ে আসতে হবে। এই কারণে আমরা সরাসরি সূত্র লিখবো। প্রথমটা হচ্ছে দুর্বল অ্যাসিড ও শক্তিশালী, এগুলো একটু মনে রাখতে হবে। ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের এটা দ্রবণের পিএইচ। এটার পিএইচ এর একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে হাফ অফ পিকেডব্লিউ। দুর্বল অ্যাসিড যদি থাকে তাহলে এটা হচ্ছে প্লাস পিকেএ আর প্লাস কি লগ সি। আমরা কেডব্লিউ এর সাথে কি পরিচিত? আমরা কি কেডব্লিউ এর সাথে পরিচিত? কেডব্লিউ দ্বারা আসলে কি বোঝায় বলো তো? কেডব্লিউ দ্বারা আসলে আমরা কি বুঝতে পারি? কেডব্লিউ দ্বারা কেডব্লিউ এর সাথে কি আমরা পরিচিত? ভাই কথা বলতে হবে তো, কেডব্লিউ এর সাথে কি আমরা পরিচিত? পানির আয়নিক গুণফলকে কেডব্লিউ বলে, এটা কি আমরা জানি নাকি জানি না? ভাই কথা বলতে হবে তো, তুমি যদি কথা না বলো আমি বুঝবো কিভাবে যে তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা? হয় জানবো নাহলে জানবো না, অনেকদিন আগে পড়ছি বলে গেছি, আনসার হবে এটা। কেডব্লিউ ভ্যালুটার মান কত আমরা কি জানি? কেডব্লিউ কি? এটা হচ্ছে পানির আয়নিক কি তোমার গুণফল। পানির আয়নিক গুণফলের ভ্যালু হচ্ছে 1 × 10⁻14। এটা হচ্ছে পানির আয়নিক গুণফলের ভ্যালু। কে এ, কে দ্বারা আমরা কাকে বুঝি জানো? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আমরা যদি পিকে টাকে ভাঙাই তাহলে কিভাবে আমরা এটা ক্যালকুলেশন করি? পিএইচ মানে কি? পিএইচ মানে কি? মাইনাস লগ অফ এইচ প্লাস। আর পিকে মানে কি হবে? মাইনাস লগ অফ কি বলতো? কে। এটা হবে মাইনাস লগ। আর লগ সি, সি মানে ঘনমাত্রা। এটা কার ঘনমাত্রা? আমরা কার পিএইচ নির্ণয় করতে চাচ্ছি? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন লবণের কি তোমার দ্রবণের পিএইচ। কোন বিন্দুতে? প্রশম বিন্দুতে। উৎপন্ন লবণের দ্রবণের প্রশম বিন্দুতে। এই ফর্মুলাটা কোন জায়গায়? প্রশম বিন্দুতে পিএইচ এর ফর্মুলা। তাহলে সি মানে ঘনমাত্রা, কার ঘনমাত্রা? লবণের ঘনমাত্রা। কোন অবস্থায় লবণের ঘনমাত্রা? প্রশম বিন্দুতে তোমার কি হবে? লবণের কি ঘনমাত্রা। তাহলে এই ফর্মুলার মাধ্যমে আমরা প্রশম বিন্দুতে পিএইচ এর মান এক্স্যাক্টলি কতটুকু হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো।
pKw প্লাস pK প্লাস কি log C, এটা আগে একটু উঠাও, এরপর আমরা আরো কিছু ইনফরমেশন এখানে দিব। এখন একটু দেখো, এটা যদি সেকেন্ড কন্ডিশনে আমরা যদি লিখি, সেকেন্ড কন্ডিশন, এটা দুর্বল অ্যাসিড না হয়ে এটা যদি দুর্বল ক্ষার হতো, আর এটা শক্তিশালী ক্ষার না হয়ে শক্তিশালী অ্যাসিড হতো, তখন উৎপন্ন লবণের দ্রবণের পশম বিন্দুতে পিএইচ এর ফর্মুলাটা জাস্ট এটা পিকেবি হয়ে যেত, আর এটা মাইনাস হয়ে যেত। ফর্মুলা হচ্ছে এটা কি কে এ, আর এটা কেবি দ্বারা আসলে কাকে ইন্ডিকেট করে? ক্ষারের বিয়োজন বিন্দু। মনে রাখবা কিভাবে, দুর্বল যদি ক্ষার আসে, ক্ষার যদি দুর্বল থাকে তাহলে কেবি আসবে, দুর্বল অ্যাসিড থাকলে তাহলে কি আসবে? কে আসবে। অ্যাসিডের জন্য আমরা প্লাস ব্যবহার করি, ক্ষারের জন্য ফর্মুলাটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তুমি দেখো প্লাসের মনে রাখার টেকনিক, প্লাসের দন্তস্ব আছে আর অ্যাসিডের মধ্যে তোমার দন্তস্ব আছে, মানে অ্যাসিডের সাথে প্লাস হয়ে যাবে, ক্ষার থাকবে, ক্ষার থাকলে কেবি ফর্মুলাটা চলে আসবে পিকেবি, আর যদি অ্যাসিড থাকে তাহলে তোমার কি আসবে? পিকে ফর্মুলা চলে আসবে। মানে দুর্বল দুর্বল ক্ষার আর অ্যাসিড তো দুটোই থাকবে, যদি দুর্বল ক্ষার থাকে তাহলে পিকেবি আসবে, দুর্বল অ্যাসিড থাকলে পিকে। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে প্লাস হবে, দুর্বল ক্ষারের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? মাইনাস হবে। এখানে একটু দেখো তৃতীয় নম্বর পয়েন্টে দেখো, এটা হ্যাঁ, কারো কোনো অবজারভেশন থাকলে বলতে পারো। ওকে, তৃতীয় নম্বরটা হচ্ছে, এটা হচ্ছে তৃতীয় নম্বর ফর্মুলা, এটা দুর্বল ক্ষার ও দুর্বল অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন লবণের দ্রবণের পশম বিন্দুতে কি তোমার পিএইচ এর ফর্মুলা, এটা হচ্ছে হাফ অফ পিকে ডাব্লিউ প্লাস এটা হচ্ছে পিকে এ মাইনাস পিকে। দেখো এই এই ধরনের অ্যাসিড ক্ষারের দুটোই দুর্বল আছে, এখানে দুর্বল ক্ষারের জন্য পিকেবি আসছে, দুর্বল অ্যাসিডের জন্য কি আসছে? পিকে। শুধু দুর্বল অ্যাসিড থাকলে পিকে আসবে, শুধু দুর্বল ক্ষারে থাকলে পিকেবি আসবে, দুটোই যদি থাকে পিকে এবং পিকেবি দুটোই চলে আসবে। তাহলে তার পিএইচ নির্ণয়ের ফর্মুলা কোনটা? এটা। এই তিনটা জিনিস আমাদের মাথার ভিতর সেট করে রাখতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা মাথার ভিতর রাখতে পারি তাহলে আমরা ক্যালকুলেশনটা খুব ইজিলি আমরা করতে পারবো। এটা আগে টু করবে। একটু দেখো, আমরা এখন আমাদের সেকেন্ড টাইট্রেশনটা করব। এটা হচ্ছে সেকেন্ড টাইট্রেশন, এটা হচ্ছে দুর্বল ক্ষার দ্বারা তীব্র অ্যাসিডের টাইট্রেশন। এটা কি টাইট্রেশনের লেখচিত্র। তো দুর্বল ক্ষার দ্বারা যদি তীব্র অ্যাসিডের টাইট্রেশনের যদি লেখচিত্র হয়, তাহলে আমরা এই টাইটেল দ্বারা কাকে টাইট্রেশন করছি? ক্ষারকে টাইট্রেশন করতেছি নাকি অ্যাসিডকে? এটা টাইটেল দ্বারা কি বোঝাচ্ছে? ক্ষারকে আমি টাইট্রেশন করতেছি নাকি অ্যাসিডকে টাইট্রেশন করতেছি? কাকে টাইট্রেশন? যাকে টাইট্রেশন করা হবে তার ঘনমাত্রা নির্ণয় করা হবে। তার মানে হচ্ছে টাইট্রেশনের আগে তার ঘনমাত্রাটা অজানা, এর হচ্ছে অজানা ঘনমাত্রা ধরবো, আর এটা হচ্ছে কি তোমার জানা ঘনমাত্রা ধরবো। এটা হচ্ছে জানা ঘনমাত্রা। অজানা ঘনমাত্রা যে দ্রবণটা, এটা আমরা অলওয়েজ কনিক্যাল ফ্লাক্সে নিই সাধারণত, এটাই যে নিতে হবে এমন কোনো কথা না, কিন্তু আমাদের টাইট্রেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমরা করি। আর জানা ঘনমাত্রা যে দ্রবণটা সেটা আমরা কি করি তোমার, এটা আমরা বুলেটে নিই। এটা যদি আমি একটা উদাহরণ দিই, আমি দুর্বল ক্ষার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম, 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কেউ কি বলতে পারো আরেকটা দুর্বল ক্ষারের নাম, যেটা এক্সামে প্রায় সময় আসে?
তো বলতে পারো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিপ্লেসে তোমার আরেকটা ক্ষারের নাম কি বলতে পারবা কেউ? দুর্বল আরেকটা ক্ষারের নাম কি বলতে পারবা কেউ? সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, এটা আসে, দেখবে যে ওই টাইট্রেশনের কার্ভে ওখানে তোমার লেখা আছে। তাহলে তুমি এখানে একটু দেখো 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তোমার HCl দ্রবণের টাইট্রেশন, এটা কি তোমার টাইট্রেশন। আমরা এটার ঘনমাত্রাটা টাইট্রেশন করতে হলে, টাইট্রেশনের লেখচিত্র করতে হলে আগে এর ঘনমাত্রাটা বের করে নিতে হবে। এই কারণে এটার ঘনমাত্রাটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। তাহলে তোমার কি হবে, এটার ক্ষেত্রে তোমার কি হবে, এটা টাইট্রেশন করে নির্ণয় করা হয়েছে, এটা টাইট্রেশন করে নির্ণয় করা হয়েছে। এখন আমি যদি এটা দ্বারা এটাকে টাইট্রেশন করি তাহলে এটাকে আমি বুলেটে রাখবো, আর HCl এটাকে আমি কোথায় রাখবো, কনিক্যাল ফ্লাক্সে রাখবো। এটাকে আমি কোথায় রাখবো বলতো, কনিক্যাল ফ্লাক্সে। এখন আমরা আমাদের পিএইচ নির্ণয়ে আমরা যে লেখচিত্রটা আঁকবো সেটা আঁকার জন্য আমাদের 5টা পিএইচ এর ভ্যালু দরকার। প্রথম পিএইচটা দরকার হচ্ছে আদি অবস্থায় যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকবে ওর পিএইচ, আদি অবস্থায় যখন HCl থাকবে তখন তার পিএইচ। আমার কি লাগবে, প্রথম বিন্দুতে পিএইচ, আর পিএইচটা কত রেঞ্জে খুব ফাস্ট জাম্প করে সেই অবস্থায় আমার পিএইচ করবে। তাহলে আমরা কি 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচটা নির্ণয় করতে পারবো নাকি পারবো না? এটা দ্রবণের ক্ষেত্রে আমার OH এর ঘনমাত্রাটা কার মাধ্যমে বের হবে বলতো? দুর্বল ক্ষারের OH এর ঘনমাত্রাটা আমি কিভাবে বের করব? কোন ফর্মুলার মাধ্যমে দুর্বল ক্ষারের পিএইচটা আমি বের করব? স্যার ওই যে √/kb × c তে √/কি kbc, এটার মাধ্যমে আমরা বের করব। তাহলে আমাদের কি এখান থেকে তো আমি H+ পাবো না, OH- পাবো। তাহলে আমার ফর্মুলাটা কি, POH। এটা হবে কি মাইনাস লগ অফ কি OH-। তাহলে আমার ফর্মুলাটা কি আসছে, মাইনাস লগ অফ কি √/kbc। বাফার দ্রবণে অলওয়েজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের kb এর মান মনে রাখবা, ইথানোয়িক অ্যাসিডের k এর মান মনে রাখবা। দুটার k এবং kb অলওয়েজ ইকুয়াল। এটার ক্ষেত্রে kb এর মানটা কত, 1.8 ইনটু কত, 10 ইনভার্স কত 5। এটা 1.8 ইনটু 10 ইনভার্স। তাহলে এখানে তুমি বসাই দাও মাইনাস লগ 1.8 ইনটু 10 ইনভার্স 5, আর c এর মান কত, 0.1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো তো কত আসে, 2.87 সামথিং আসে কিনা দেখো তো, ক্যালকুলেশন করলে কত আসে। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? জি স্যার এটাই আসে। আমার দরকার কি পিওএইচ নাকি পিএইচ? পিএইচ দরকার। তাহলে এটা যদি পিএইচ যদি হয় তাহলে এটা হবে কি 14 মাইনাস কি পিওএইচ। তাহলে 14 মাইনাস 2.87 মাইনাস করে দাও কত আসে, 14 মাইনাস 2.87 যদি করি তাহলে কত আসে, 11.13 11.13 11 পয়েন্ট কত 1, এটা চলে আসে পিএইচ। তাহলে আমি একটা পিএইচ পেলাম। এখন 0.1 মোলার HCl দ্রবণে আমি পিএইচ নির্ণয় করব, এটা আগে একটু উঠাই না। এটা হচ্ছে তারপরে আমরা কি করব, 0.1 মোলার HCl দ্রবণের আমরা পিএইচ নির্ণয় করব। দ্রবণের এটা যেহেতু শক্তিশালী, তাহলে আমার কি এখান থেকে HCl থেকে আমি H+ এর ঘনমাত্রা পেয়ে যাব। এখান থেকে আমরা H+ এর ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে এখানে আমার আসবেটা কি, pH মাইনাস লগ অফ H+, এটা মাইনাস লগ অফ কি 0.1। তাহলে এটার ক্যালকুলেশনে কত চলে আসবে, মাইনাস লগ অফ 0.1 যদি হয় তাহলে তার pH এর ভ্যালু কত চলে আসবে, 1 চলে আসবে কিনা দেখো তো।
এটার পিএইচ এর ভ্যালুটা 1 চলে আসবে কিনা? জি স্যার। 1 চলে আসবে। আমরা এটা পেয়ে গেলাম, আমরা দুটো পিএইচ এর মান পেয়ে গেলাম। এখন আমার দরকার কি? প্রসম বিন্দুতে পিএইচ। প্রসম বিন্দুতে পিএইচ নির্ণয়ের জন্য আমার পিকেডব্লিউ এর মান জানতে হবে। এটা কোন ধরনের টাইট্রেশন? দুর্বল, ক্ষার, তীব্র অ্যাসিডের টাইট্রেশন। তাহলে আমার সমীকরণে কি পিকে থাকবে নাকি পিকেবি থাকবে? পিকেবি। আমরা কি প্লাস সিম্বল ব্যবহার করব নাকি মাইনাস সিম্বল ব্যবহার করব? মাইনাস। মাইনাস। অ্যাসিডের জন্য প্লাস আর ক্ষারের জন্য কি মাইনাস। তাহলে আমার আর সি মানে কি? লবণের ঘনমাত্রা। তার মানে আমি সরাসরি নির্ণয় করতে পারতাম এটা কি প্রসম বিন্দুতে তোমার কি পিএইচ নির্ণয়, এটা তোমাকে বের করে আসতে হবে। এটা তোমাকে দেখানোর জন্য, পরীক্ষার জন্য তোমার দরকার হবে না, তুমি এক্স্যাক্টলি মানটা মুখস্থ করে ফেলবা। মানে দেখানো হচ্ছে কি তুমি মানটা যদি তুমি বুঝে লেখো তাহলে কি মানটা তোমার মাথার ভিতরে, মগজের ভিতরে খুব ভালোভাবে চলে আসবে। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা যদি এখানে যদি একটা চিত্র আঁকি, আমরা যদি এখানে একটা যদি চিত্র আঁকি তাহলে আমরা কি আঁকতে পারি? দেখো, তাহলে এখানে আমার দ্রবণটা থাকবে কত? 0.1 মোলার। এটা হচ্ছে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটার পিএইচ মান আমরা বের করছি কত? 11 পয়েন্ট কত? 13। আচ্ছা 13। এখানে আমরা বের করছি কত? এটা হচ্ছে 0.1 মোলার আমরা HCl। এটা আমরা কত ml নিয়ে কাজ করছি? 20 ml। আমরা ধরে নিলাম 20 ml দিচ্ছি। আমরা যে একটা টেবিল করব, টেবিলটা আমার তো নিতে হবে কনিক্যাল ফ্লাক্সের একটা নির্দিষ্ট আয়তন। কারণ আমরা তো জানি যে এই দ্রবণে আমরা কি টাইট্রেশন করার জন্য আমার কনিক্যাল ফ্লাক্সে তুমি 20 ml নিতে পারো, 10 ml নিতে পারো, যে কোনো একটা নিতে পারো। এটার আমরা পিএইচ এর মানটা ক্যালকুলেশন করছি কত? 1। আমরা যখন এখান থেকে ড্রপ ওয়াইজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, এখান থেকে 20 ml এই সেলকে নিউট্রালাইজ করার জন্য আমাকে কত ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে এখানে? 20 ml। 20 ml। তুমি একটু দেখো তাহলে আমরা বিক্রিয়াটা আসলে কিভাবে করব। এখানে বিক্রিয়াটা আগে দেখো, এটা হচ্ছে কি তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে কি তোমার HCl, আর এখানে কি হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, আর এখানে তোমার কি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। আমার দরকার কি? প্রসম বিন্দুতে, আমার দরকার হচ্ছে প্রসম বিন্দুতে কি তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের কি তোমার ঘনমাত্রা সি। আমার সমীকরণে সি আছে, লগ সি। তো প্রসম বিন্দুতে আমি এখানে 20 ml কে নিউট্রালাইজ করার জন্য কত ml আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি ভাই? 20 ml। কোন ঘনমাত্রার দ্রবণ? 0.1। আমরা কি তোমার প্রসম বিন্দুতে মোল সংখ্যাটা কি নির্ণয় করতে পারবো? প্রত্যেকটা মোল সংখ্যা মানে কি n = v * c। এখানে আমি 20 ml যদি যোগ করি তাহলে 20 কে আমি যদি লিটারে কনভার্ট করি তাহলে আমি এটাকে 10 ইনভার্স 3 বলতে পারি। এটা হচ্ছে v এর মান আর এটা হচ্ছে কি c এর মান। তাহলে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রসম বিন্দুতে কত মোল আছে সেটা আমার বের হয়ে যাবে। কারো কোনো ডাউট আছে কিনা? কারো কোনো ডাউট আছে কিনা? কথা বলতে হবে ভাই। ডাউট আছে? আমি 20 ml যোগ করছি, আমি এটা মোলে কনভার্ট করব, তাহলে আয়তনকে ঘনমাত্রা দ্বারা গুণ করলেই তো মোল হয়ে যায়। কারো ডাউট আছে? না স্যার। HCl এর ক্ষেত্রে দেখো এটাও কি 20 ml 0.1, এটাকে আমি যদি লিটারে নিই 10 ইনভার্স 1, এটা 0.1। তাহলে বিক্রিয়া করে কি? এটা কি বিক্রিয়া করে? এটার স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 1 মোল। এটাও কত? 1 মোল। এটাও কত? 1 মোল। আর এটাও কত? 1 মোল। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? এটার 1 মোল 1 মোল কে নিউট্রালাইজ করে, তাহলে এটা সমপরিমাণ কি করবে? নিউট্রালাইজ করে দেবে। তাহলে সমান অনুপাতে এরা কি করবে? বিক্রিয়া করবে। এরা কি সমান অনুপাতে কি করবে? বিক্রিয়া করবে। আমার কথা কি বুঝছো কিনা?
সমান অনুপাতে যদি এটা বিক্রিয়া করে, এটা একটা একটা বিক্রিয়া করে একটা যদি তৈরি করে, তাহলে এই পরিমাণ বিক্রিয়া করে, তাহলে লবণ উৎপন্ন করবে কি পরিমাণ? জাস্ট এই পরিমাণ। এত মোল তোমার লবণ উৎপন্ন করবে আর এত মোল তোমার পানি উৎপন্ন করবে। কারো কোনো ডাউট আছে কিনা? এরা বিক্রিয়া করে আর এরা কি বলতো উৎপন্ন হয়। কারো কোনো ডাউট আছে কিনা? এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা? আল কি লিখছে সাজিদ স্যার? কতটুকু লিখাইছেন? লিখাইছি মনে করো 2-3 পেজ হয়ে গেছে, 2 পেজ হইছে। এখন দেখো এত মোল উৎপন্ন হবে কিনা, কারো কি কোনো ডাউট আছে? না স্যার। তাহলে বিক্রিয়া শেষে কি থাকে? বিক্রিয়া শেষে থাকে, এটার ক্ষেত্রে দেখো এটা আর এটা কাটাকাটি যাচ্ছে। এটা ছিল এত, বিক্রিয়া করে এত, থাকবে না কিছু। ছিল এত, বিক্রিয়া করে এত, থাকবে না এত। তাহলে তোমার কি পশম বিন্দুতে অ্যামোনিয়াম ক্লোরাইড কত মোল আছে? জাস্ট এত মোল আছে। এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইডের কি বলতো মোল সংখ্যা। আমরা পশম বিন্দুতে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বের করতে চাই। বিন্দুতে অ্যামোনিয়াম ক্লোরাইডের কি ঘনমাত্রা, ঘনমাত্রার ফর্মুলাটা কি? C = N/V। N হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইডের কি মোল সংখ্যা, আর V মানে কি এইখানে কি টোটাল আয়তনটা। আমার আগে ছিল 20 আর এখান থেকে আরো 20 অ্যাড করলাম, তাই টোটাল আয়তনটা হয়ে যায় কত বলতো? 40 ml। এখানে ছিল 20, আরো 20 যোগ করছি পশম বিন্দুতে, তাহলে হয়ে যায় কত তোমার? তাহলে এখানে দ্রবণের মোট আয়তন যেটা, মোট আয়তন যেটা ভি মিক্সচার, এই দ্রবণটা কি বুরেটের নাকি তোমার কনিক্যাল ফ্লাক্সের? কনিক্যাল ফ্লাক্সের। এটা 40 × 10⁻³ এত মিটার। তাহলে আমি এটার মোল সংখ্যা আমরা জানি 20 × 10⁻³ × 0.1, আর এখানে টোটাল কত? 40 × কত 10⁻³। এটাকে ক্যালকুলেশন করলে পশম বিন্দুতে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা তোমার কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এটার ঘনমাত্রা আমরা বের করতে পারবো। ভালো, হ্যাঁ কালামো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পাঠান। আচ্ছা দেখো কত আসে ক্যালকুলেশন করলে? 0.05। 0.05 এত কি তোমার মোল। তাহলে আমার পশম বিন্দুতে পিএইচ নির্ণয় আমার সমস্যা নাই, পিকেডব্লিউ এর মান জানি, যেহেতু এটা দুর্বল ক্ষার তার কেবি এর মান জানি, এই কারণে পিকেবি এর মান জানি, সি এর মান আমরা জানি, পশম বিন্দুতে এক্স্যাক্টলি পিএইচ এর মান কত হবে সেটা আমরা জানবো। কিভাবে আমরা বের করব সেটা আমরা পরে দেখাচ্ছি। এই পর্যন্ত কারো কোনো অবজারভেশন আছে কিনা? এই পর্যন্ত যদি অবজারভেশন না থাকে তাহলে এটা উঠায় নাও, এবং আমি এখন এটা ডিলিট করে আমার সূত্রে আমরা চলে যাব। তাহলে আমরা জানি, আমরা তাহলে কি জানি এই ভ্যালুটা একটু মনে রাখো, এটা সি এর ভ্যালু, এখানে দেখো। তাহলে আমরা জানি পশম বিন্দুতে এটা পিএইচ ইকুয়াল টু, এই ধরনের টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি লিখছিলাম আমরা? হাফ অফ পিকেডব্লিউ। দুর্বল ক্ষার তাহলে এটা কি হবে? মাইনাস চলে আসবে পিকেবি, আর এটা কি আসবে? মাইনাস লক্স। তাহলে এটা হচ্ছে কি হাফ। আমরা যদি এখানে একটু সাইড নোট করি, এখানে কেডব্লিউ এর একটা মান আছে 1 × 10⁻⁴।
তাহলে পিকে ডাব্লিউ এর মান কত? মাইনাস লগ কে ডাব্লিউ। তাহলে মাইনাস লগ এটা কত? 1 ইনটু 10 ইনভার্স করবে, তাহলে এটার ভ্যালু কত? 14 চলে আসে। আমি কেবি এর ভ্যালু আমরা জানি 1.8 ইনটু 10 ইনভার্স 5 কার? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সব ধরনের ক্ষারে না, ক্ষার যদি চেঞ্জ হয় তার কেবির মানটা চেঞ্জ হবে, ক্ষার নির্দিষ্ট হলে কেবির মান নির্দিষ্ট। কিন্তু এই মানটার সাথে অ্যাসিডের মানের একটা মিল আছে। ইথানোয়িক অ্যাসিডের ও কেবি কে এর মানটা কি এরকম, অ্যাসিড হলে আমরা কে বলি, ক্ষার হলে আমরা কেবি বলি। তাহলে পিকেবি এর ফর্মুলাটা কি হবে? মাইনাস লগ কেবি। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো 1.8 ইনটু 10 ইনভার্স 5, দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? কত আসে? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত ভ্যালুটা আসে? 4.74. 4 পয়েন্ট কত? 7 কি তোমার 4। এটা হচ্ছে কি তোমার পিকিবি 4.7। এখন দেখো আমরা তো সি এর মানটা আমরা ক্যালকুলেশন করে আসছি, অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.05 এতমোলার। তাহলে আমরা সব জানি, তাহলে এই মানগুলো বসাই দাও। এটা 14, এটা 4.74, আর এটা হচ্ছে কি লগ সি ভ্যালু কত? 0.05। ওভারঅল ক্যালকুলেশনে কত আসে দেখো তো, এটার ভ্যালুটা কত আসে? 5.28. 5. এই ধরনের টাইট্রেশনে প্রথম বিন্দুর পিএইচ এর মান 5 পয়েন্ট কত আসে বলতো? আমি যদি এই ঘনমাত্রা দ্রবণ নিয়ে যদি কাজ করি, এক্সাক্ট ভ্যালু হচ্ছে 5.28। এই পয়েন্টে আমরা প্রথম বিন্দুতে পিএইচ এর মাত্রা। আমার কথা কি বুঝছো কিনা? এই পর্যন্ত কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, বুঝেছি। এখন কথা হচ্ছে যে স্যার প্রথম বিন্দুতে একটা দ্রবণ তো নিউট্রাল হওয়ার কথা, পিএইচ এর মান কত পাওয়া উচিত? 7 পাওয়া উচিত। পিএইচ এর মানটা কেন আমরা 5.28 পাচ্ছি? এটা রিজনটা কি? আমাদের প্রথম বিন্দুতে পিএইচ এর মানটা এটা 5.28 আসছে কেন? এটার মেইন রিজনটা হচ্ছে আমরা যে এখানে যে বিক্রিয়াটা করি, বিক্রিয়াটা কি আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কি আছে? HCl। এখানে তৈরি করে কি? এটা প্লাস মাইনাস, প্লাসটা মাইনাসের সাথে কানেক্ট থাকে, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, আর এটা কি তৈরি করে? পানি তৈরি করে। এই পানি কি করে? অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভেঙে দেয়। এটা পানি অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভেঙে এটা কি করে? H+ আর OH- তৈরি করে। এটা প্লাস আর মাইনাস, এটা কি করে? এটার সাথে গিয়ে ধরে, এটা এটার সাথে গিয়ে ধরে। HCl অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি থাকে তোমার? দুর্বল, এরা বিয়োজিত হয় না, এরা অবিয়োজিত অবস্থায় থাকে, সামান্য বিয়োজিত হয়। বাট HClটা কি হয় বলতো? HClটা কি শক্তিশালী, এই কারণে এরা বিয়োজিত, কারণ এরা শক্তিশালী, কারণ এরা কি শক্তিশালী, কারণ এটি শক্তিশালী। এটি কি শক্তিশালী কি তোমার? এটার কারণটা কি? এটি তোমার কি দুর্বল, অবিয়োজিত। এরা কি প্রায় অবিয়োজিত বা সামান্য বিয়োজিত, সামান্য বিয়োজিত। তাহলে একটা বিয়োজিত হয় বেশি, H+ বেশি দেবে, আর একটা সামান্য বিয়োজিত, তাহলে এদের দ্রবণটা কি হবে? অ্যাসিডীয় নাকি ক্ষারীয়? অ্যাসিডিক হবে। তাহলে প্রথম বিন্দুতে আমরা কি পাবো বলতো? এজন্য এই ধরনের টাইট্রেশনে প্রথম বিন্দুতে পিএইচ এর মানটা আমাদের এক্স্যাক্টলি হওয়া উচিত কি বলতো? নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু এখানে যে লবণটা তৈরি হয় সেই লবণের জলীয় দ্রবণটা কি হয়? অ্যাসিডিক নেচার শো করে। এই কারণে প্রথম বিন্দুতে আমরা কি পিএইচ এর মানটা 7 পাবো না, 7 এর চেয়ে কম পাবো। সেই মানটা কত আমরা ক্যালকুলেশন করে দেখাইছি, 5 পয়েন্ট কত দেখাইছিলাম? 28. এজন্য মানে অ্যামোনিয়াম ক্লোরাইডে এখানে
উৎপন্ন লবণ বলতে কে অ্যামোনিয়াম ক্লোরাইড এর লবণের জলীয় দ্রবণের প্রকৃতি, এটা জলীয় দ্রবণের প্রকৃতি তোমার কি হয় অ্যাসিডীয় হয়। যদি অ্যাসিডীয় না হতো নিরপেক্ষ হতো তাহলে প্রশ্ন বিন্দুতে এটা পিএইচ এর মান আমরা কত পেতাম, আমরা এখানে কত পেতাম বলতো 7 পেতাম। তো উৎপন্ন লবণের জলীয় দ্রবণের প্রকৃতি অ্যাসিডীয় হয়, পিএইচ এর মান 7 এর চেয়ে কম হয়, 7 এর চেয়ে কম হয়। ক্যালকুলেশন করে তা পাওয়া যায়, আমরা এটা করে আসছি পিএইচ এর মান কত হয় সেই ভ্যালুটা 5 কত, এই করে পিএইচ এর মানটা এখানে কি হয় 7 এর চেয়ে কি হয় বলতো কমে যাচ্ছে। কিন্তু লবণটা নিরপেক্ষ হলে এটা অবশ্যই তোমার কি আসতো বলতো 7 আসতো। আমরা 3টা ভ্যালু পেয়ে গেছি, আমাদের আরো 2টা ভ্যালু দরকার। 2টা ভ্যালু আমরা কোথায় পাবো, এখন আমরা পিএইচ এর বিস্তারটা আমরা দেখব। আমরা একবার এই টাইট্রেশন রিলেটেড আমরা সিকিউ কোশ্চেন গুলো আলোচনা করব, যেগুলো অনেক কমপ্লিকেটেড অ্যানসার করতে পারো না, বাট তুমি যদি এই লেকচার গুলো মাথার ভিতর রাখতে পারো ইনশাআল্লাহ ওই প্রত্যেকটা কোশ্চেন তুমি ভালোভাবে সলভ করতে পারবে। এখানে একটু দেখো, এটা হচ্ছে পিএইচ এর বিস্তার নির্ণয়। আমরা বিস্তারটা কত এমএল এ নির্ণয় করব, যদি আমি 20 এমএল নিয়ে কাজ করি কত এমএল অবজারভেশন করবে, না 19.9 এমএল হতে কত এমএল পর্যন্ত অবজার্ভ করব 20.1, তাহলে আমরা পিএইচ এর রেঞ্জটা আমরা পেয়ে যাব। আমাদের গত ক্লাসের আমাদের অনুযায়ী, আমাদের ধারণা অনুযায়ী যদি গত ক্লাসটা তুমি করে থাকো তাহলে আমরা বলে দেখবা যে এত এমএল থেকে এত এমএল এর পিএইচ অনেক ফাস্ট বেড়ে যায়, ওই যেটা ফাস্ট বেড়ে যায় সেটাকে আমরা পিএইচ এর বিস্তার বলি। তাহলে আমাদের এটার জন্য আমাদের একটা কি করতে হবে, একটা টেবিলের মতো করতে হবে। এটা হচ্ছে বুলেট হতে, যোগকৃত, আমরা কি বুলেট হতে কোনটা যোগ করতেছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আয়তন। এটা হচ্ছে আয়তন। কনিক্যাল ফ্লাক্সে অবশিষ্ট HCl এর পরিমাণ বলতো, এই পরিমাণটাকে আমরা কত ধরছিলাম মনে আছে, গত ক্লাসের এই অনুসারে কি বলতে পারে, কত ধরছিলাম বলতো এই পরিমাণ V1 ধরছিলাম, রাইট। এটা হচ্ছে V1। তারপর এর পরের পয়েন্ট হচ্ছে কলামটা ছিল, সবসময় কলাম যে এরকম হবে এমন কোনো কথা না, কলামের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে। কলামটা কি রকম হবে সেটা ডিপেন্ড করবে এটা এই ধরনের যোগ করার পর কোন টাইপের দ্রবণ তৈরি হচ্ছে তার উপর। আমরা দেখবো যে পরের টাইট্রেশনে কলামের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমরা কলামটাকে অন্য নামে রাখতেছি, কলাম এগুলোই থাকবে বাট এটার নামকরণ গুলো চেঞ্জ হয়ে যাবে। কনিক্যাল ফ্লাক্সে তোমার কি হবে, অবশিষ্ট কনিক্যাল ফ্লাক্সে দ্রবণের মোট আয়তন, এটা মোট আয়তন বা মোট পরিমাণ, এটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করছি, ভি দ্বারা। এটা হচ্ছে আমার দরকার হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে পিএইচ চেঞ্জ হবে, আমি এখানে ক্ষার যোগ করব পিএইচ এর মান চেঞ্জ হবে, ক্ষার যোগ করলে ক্ষারের মাত্রা বাড়বে মানে পিএইচ আস্তে আস্তে ডেভেলপ করবে বা পিএইচ এর মানটা তোমার কি হবে বেড়ে যাবে। তাহলে তুমি একটু দেখো, তাহলে এটার জন্য আমার ফর্মুলা কি, আমরা জানি HCl এর ঘনমাত্রা H+ এর ঘনমাত্রা সেম, তাহলে আমাদের ফর্মুলা কি V1C1 ডিভাইডেড বাই V2, আর এটা কি pH log of H+, এটা জানতে হবে। আমরা যখন কনিক্যাল ফ্লাক্সে এক ফোঁটাও আমরা কোনো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি নাই মানে 0 ml, তখন কনিক্যাল ফ্লাক্সে HCl এর পরিমাণ কত 20 ml,
কনিক্যাল ফ্লাক্সে যখন শুধুমাত্র HCl ছিল তখন তার pH টা আমরা কি ক্যালকুলেশন করে আসছি নাকি আসেনি? তখন তার pH টা কত ক্যালকুলেশন করে পাইছি? Sir, 1. তার মানে pH এগুলো লেখার কোনো দরকার হয় এই pH দেখো আমি যদি 1 ml এর জন্য যদি এখানে অ্যাড করি 1 ml যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে অ্যাড করি তো 1 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি 1 ml HCl কে নিউট্রালাইজ করে তাহলে এখানে কত ml থাকবে? কত ml থাকবে? কত ml থাকবে? Sir, 19 ml থাকবে। এখনই আমাদের চার্ট চেঞ্জ করে ফেলতে হবে মনে করছি পরের ইস্যু হবে কিন্তু এখনই তোমার চার্ট চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে হবে কেন দেখো এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা HCl আগে বোঝার ট্রাই করো এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি না ঠিক আছে এটা 90 ml থাকবে আমরা পরে এটা কি করব এখন তুমি তো দেখো তখন এই দ্রবণের মোট আয়তনটা কত হয় দেখো আগে ছিল 20 আরো 1 ml যোগ করছে টোটাল আয়তন হয় কত 21 ml এটা হচ্ছে বিয়নের ভ্যালু এটা হচ্ছে বিটুর ভ্যালু তখন এই দ্রবণে HCl এর ঘনমাত্রা কারণ একটা HCl মানে একটা H+ পাই HCl এর ঘনমাত্রা H+ এর ঘনমাত্রা সমান হয়ে যায় তখন এখানকার বিয়নের ভ্যালু কত হয় বিয়নের ভ্যালু কত আসে 19 আর বিটুর ভ্যালু কত 21 সি মানে হচ্ছে এটার ঘনমাত্রা 0.1 তাহলে এটা 19 এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে এটাকে লিটারে নিতে হবে 10 ইনভার্স ঘনমাত্রা কত 0.1 আর বিটুর ভ্যালু কত 21 * 10 ইনভার্স কারণ আগে ছিল কত 20 আর আমি 1 ml যোগ করছি 21 এটা হচ্ছে H+ এর ঘনমাত্রা এই মানটা ঋণাত্মক লগারিদম করে দাও কত আসে দেখো তো So 1.043. ওকে দেখো খুব সামান্য বাড়ছে আমরা 2 ml নিয়ে দেব তো 2 ml এখানকার যদি 2 ml HCl কে নিউট্রালাইজ করে তাহলে এখানে কি হবে বলো তো 18 ml থাকবে তাহলে এটা টোটাল পরিমাণটা কত হবে 22 ml তাহলে এটা কি বিয়নের ভ্যালু এটা বিটুর ভ্যালু তাই বিয়নের ভ্যালু যদি কত হয় 18 * 10 ইনভার্স 3 ইনটু 0.1 সি মানে 0.1 আর বিটুর ভ্যালু কত 22 * 10 ইনভার্স দেখো কত আসে 1.087. 087. 1.087 ওকে আমরা 5 ml দিয়ে ট্রাই করি এটা 5 ml এ দেখো কত আসে 5 ml এ এখানে 5 ml হলে এটা কত থাকবে 15 ml এখানে 20 আরো 5 ml অ্যাড করছি তাহলে এটা কত হবে 25 ml এটা কি হবে ক্যালকুলেশন কি হবে এটা বিয়ন্ড এই ক্ষেত্রে তাহলে এটা কি হবে 15 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 0.1 আর এটার ক্ষেত্রে হবে কত 25 ইনটু 10 ইনভার্স 3 দেখো এটার জন্য H+ এর ভ্যালু এখানে বসাই দেখো কত আসে এটার জন্য H+ এর ভ্যালু বসাই দেখো 1.22. 1.2 খুবই সামান্য বাড়তেছে দেখো এখন আমরা 10 ml দিয়ে ট্রাই করি 10 ml তাহলে এখানে থাকবে কত 10 ml বিক্রিয়া করার পর তখন এই দ্রবণের টোটাল আয়তনটা কত ml হয়ে যাবে টোটালটা হবে কত কনিক্যাল ফ্লাক্সের দ্রবণের মোট আয়তনটা কত হয়ে যাবে So 30 ml. ছিল 20 আর 10 অ্যাড করছি তাহলে এটা হবে 30
তাহলে এই আয়তনটাকে আমরা 10 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 0.1 ডিভাইডেড বাই কত বলো তো 30 ইনটু 10 ইনভার্স, এটাকে ক্যালকুলেশন করে দাও কত আসে। One point four seven seven. 1.477। দেখো এখন পর্যন্ত কিন্তু 2 তোমার ক্রস করে নাই, এই পর্যন্ত আগে উঠাও। কারো যদি কোনো ডাউট, অবজারভেশন, ক্যালকুলেশনে কোনো ঝামেলা যদি থাকে বলতে পারো। ওকে, আমরা যদি 19.9 ml দিয়ে কাজ করি, আমরা এটাকে একটু ডিলেট করলাম। তাহলে এখানে আমার কত ml থাকবে ভাই? 0.1 ml। আর এটা টোটাল দ্রবণের পরিমাণ হবে কত? 13.9, 39.9 এত ml। তাহলে এটার ক্ষেত্রে হবে কত? 0.1 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 0.1 ডিভাইডেড বাই কত? 39.9 ইনটু 10 ইনভার্স। এটা ঋণাত্মক লগারিদম করে দাও। 10 থেকে 9.9 তে চলে গেছে, আরো 9.9 ml ব্যবহার করছে। কত আসে একটু দেখো। 3.6. 3.6। এখন দেখো এখানে খুব সামান্য, আমি কিন্তু 10 থেকে 9.9 এ যাওয়ার পর 3.6 হচ্ছে, আর এখানে কিন্তু আমি 0.1 ml যোগ করছি, একে বলো না 0.1, 19.9 ml আর 20 ml এর মাঝে ডিফারেন্স কত? 0.1 ml যোগ করছি। তাই 0.1 ml যখন যোগ করি তখন এটার পরিমাণ কত চলে আসে? 20 ml যখন যোগ করি, এখানে যদি 20 ml যোগ করি, এটাও 20 ml, তখন এটা বিক্রিয়া করলে নিউট্রাল হয়ে যাবে কিনা ভাই? 20 ml 20 ml নিউট্রাল হবে না নাকি? জি স্যার, হবে। তাহলে এটা কোন বিন্দু? প্রশম বিন্দু। আমরা কি প্রশম বিন্দুতে কি পিএইচ নির্ণয় করে আসছি নাকি আসি নাই? প্রশম বিন্দুতে পিএইচ টা আমরা কত পাইছি? 5.28 পাইছি কিনা? প্রশম বিন্দুতে পিএইচ টা কি 5.28 ক্যালকুলেশন করে আসছে কিনা? এটা তো আর ক্যালকুলেশনের দরকার নেই, আমরা তো ক্যালকুলেশন করে আসছি ফর্মুলার সাহায্যে। দেখছো 0.1 যোগ করলে কতটুকু বেড়ে যাচ্ছে? ব্যাপক চেঞ্জ। বাট তুমি যদি ওই 1 পয়েন্টের সাথে যদি বলো 9.98 বলে 3.6, বাট 0.1 এর জন্য এখানে তোমার কি ব্যাপক চেঞ্জ দেখা যাচ্ছে। এখন আমরা দেখব 20.1 ml এর। তাহলে কনিক্যাল ফ্লাক্স কি অ্যাসিড থাকবে নাকি ক্ষার থাকবে? অ্যাসিড থাকবে নাকি ক্ষার থাকবে কনিক্যাল ফ্লাক্সে 20.1 ml যদি যোগ করি? কে থাকবে? টাকে তো ক্ষার থাকবে। এটা হচ্ছে ক্ষার থাকবে। তাহলে এটা যদি ক্ষার যদি তোমার থাকে, তাহলে এটা কি ক্ষার? এটা কি 0.1? এটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা যদি ক্ষার থাকে 0.1 মোলার 1 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তার পিএইচ টা আমরা কিভাবে নির্ণয় করব বলো? তাহলে তার পিএইচ টা আমরা আসলে কিভাবে নির্ণয় করব বলো? স্যার পিওএইচ নির্ণয় করে তারপরে 14 মাইনাস করব, 14 থেকে ওটা মাইনাস করব। হ্যাঁ বুঝি নাই, কি করবা? এটা তো দুর্বল ক্ষার। পিওএইচ নির্ণয় করব, তারপরে 14 থেকে পিওএইচ এর মানটা মাইনাস করে পিএইচ পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এখানকার ক্যালকুলেশন কিন্তু আলাদা হবে, আগের মতো না। তাহলে এটার ক্যালকুলেশন কি? পিওএইচ ইকুয়াল টু আমাদের কতটুকু হবে? 0.1 ml যদি থাকে, এটা আগের মতো তোমার ক্যালকুলেশন না, এখানে অনেক ঝামেলা আছে ক্যালকুলেশনটা। হ্যাঁ
কি রকম ঝামেলা আমরা সেটা পরে দেখাচ্ছি, আগে এই পর্যন্ত উঠাও, আমাদের এখানে জায়গা লাগবে আগে। এখানে আমাদের কতটুকু পিএইচ হবে এটা আমরা এখানে তুমি ফিল আপ করে দেবো, এটা আমরা আলাদাভাবে দেখাচ্ছি, এই জায়গায় হবে না ক্যালকুলেশন। কেন হবে না সেটা আমরা বুঝাচ্ছি, এটা আগে উঠাই নাও, এরপর টেবিলটা এখানে ফিল আপ করে দেবো। তুমি একটু দেখো, আমরা এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ এটাকে চেঞ্জ করে একটু দেখো। আমি এরপরে দেখবা যে বুয়েট হতে 20.1 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করবে, কি হবে সেটা একটু দেখো। এটা কি তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এটা কি HCl, অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমি কত ml যোগ করছি ভাই? 20.1 into 10 inverse 3, এটার ঘনমাত্রা কত? 0.1 এত মোল। আমার HCl কনিক্যাল ফ্লাক্স ছিল কত? 20 into 10 inverse 3 into 0.1 এত মোল। তাহলে বিক্রিয়াটা করবে কি পরিমাণ? এটা বিক্রিয়া করে 20 অনুপাতে বিক্রিয়া করবে নাকি 20.1 অনুপাতে বিক্রিয়া করবে? কি অনুপাতে বিক্রিয়া করবে? এটা তো একটা একটার সাথে বিক্রিয়া করে, এখানে যদি যোগ করছো 20 ml, এখানে করছো 20.1 ml, তাই 20 ml অনুপাতে বিক্রিয়া হবে নাকি 20.1 ml অনুপাতে বিক্রিয়া হবে? তো 20 ml অনুপাতে হবে। এখানে তো 20.1, এখানে তো 20.1 নাই যে করবে বিক্রি, এখানে 20.1 এর মধ্যে 20 আছে, এই কারণে তাহলে এই অনুপাতে বিক্রিয়া হবে, ও এই অনুপাতে বিক্রিয়া করবে, ও এই অনুপাতে বিক্রিয়া করবে। এটা একটা একটা বিক্রিয়া করলে একটা উৎপন্ন হয়, 20 বিক্রিয়া করলে এটা 20 উৎপন্ন হবে। আর পানিও কি তোমার এই পরিমাণ তোমার উৎপন্ন হবে? পানি নিয়ে আমাদের তেমন কাজ নেই। তাহলে বিক্রিয়ার শেষে কি থাকে একটু দেখো, আমাদের বিক্রিয়ার শেষে কি থাকে দেখো, আমাদের কিন্তু ওয়াই করা যাবে না ক্যালকুলেশন, বিক্রিয়ার শেষে থাকে এটা ছিল 20.1, বিক্রিয়া করে 20, থাকবে কত? 0.1 এত মোল থাকবে। এটা থেকে এটা মাইনাস করলে দেখবে যে এরকম আসছে, এত মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এত বিক্রিয়া করে আছে এত, আছে এত বিক্রিয়া করে এত, 0। এটা থাকবে কত? 20 into 10 inverse 3 into 0.1। এটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি মোল নাম্বার, আর এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইডের মোল নাম্বার, পাত্রে থাকবে। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে বাফার দ্রবণ তৈরি হয় কিনা? তোমাকে আমি কি দিছি অনেক আগে, তাও 10-15 দিন হয়ে গেছে, তোমাকে ভিডিওর যে লিংকটা আমি 10-15 দিন হইছে, তুমি অসলটে লৌকল থেকে পড়লে এখন অলরেডি তোমার বাফার দ্রবণ শেষ হয়ে যাওয়ার কথা। 10 দিন কি হইছে? তোমাকে লিংক দিছি নাকি হয় নাই? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের সমন্বয়ে তোমার বাফার দ্রবণ হয় দুর্বল ক্ষার, এটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ, এটা ক্ষারীয় বাফার দ্রবণ। এই ক্ষেত্রে তোমার পিএইচটা নির্ণয় করতে হবে ক্ষারীয় বাফার দ্রবণের ফর্মুলা। ক্ষারীয় বাফার দ্রবণের ফর্মুলাটা হচ্ছে এরকম, POH = PKB, ক্ষার এইখানে PKB, অ্যাসিড থাকলো কি হতো PK প্লাস লগ, আমরা লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই এখানে কি ক্ষারের কি ঘনমাত্রা, এটা হচ্ছে তোমার ক্ষারীয় বাফার দ্রবণের ফর্মুলা। আমি যদি এটাকে আরেকটু মডিফাই করি, বাফার দ্রবণে আমার কি ঘনমাত্রা, বাফার দ্রবণে এটা মোল সংখ্যাকে ঘনমাত্রায় কনভার্ট করা যায়, মোল সংখ্যাকে টোটাল আয়তন দ্বারা যদি ভাগ করি, এখানে টোটাল আয়তন কত? এখানে ছিল 20.1, এটাকে যদি 40.1 দ্বারা যদি ভাগ করি, এটা মোল সংখ্যা, আমরা ঘনমাত্রা জানি না, C = n/v। ভাই মোল সংখ্যা যদি আমরা জানি তাহলে কি আয়তন আমি জানি না? এটা আছে কত? 20, আমি যোগ করছি 20.1, মিক্সচারের টোটাল আয়তন কত? 40.1।
তাহলে এই মোল সংখ্যাকে আয়তন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটার ঘনমাত্রা পেয়ে যাই। এই মোল সংখ্যাকে আয়তন দ্বারা যদি ভাগ করি তাহলে তোমার কি ঘনমাত্রা পেয়ে যায়। এটাকে আয়তন কত 40.1, এখানেও আয়তন কত 40.1। দুটার আয়তন কি সমান? দুটার আয়তন যদি সমান হয় তাহলে আয়তন আয়তন যদি কাটাকাটি যায়, দুটোর আয়তন যদি সমান হয় এটা ইকুয়াল টু লিখতে পারি না, যদি আরো ভাঙায় লিখি এটা ইকুয়াল টু লিখতে পারি না n NH4Cl ডিভাইডেড বাই মিক্সচারের আয়তন। আর এখানে আমি লিখতে পারি না n অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই মিক্সচারের কি আয়তন। কত আয়তন মিক্সচারের? আয়তনটা কত দেখা যায় তো? হ্যাঁ, আয়তনটা কত বলো তো? এই মিক্সচারের আয়তনটা কত? স্যার 40.1 into 10 এটা into এটা যদি কাটাকাটি যায় তাহলে অনুপাতটা কি ঘনমাত্রা ঘনমাত্রা থাকে নাকি মোল সংখ্যা থাকে? মোল সংখ্যা থাকে। এই মোল সংখ্যার মান আমি জানি, এই মোল সংখ্যার মান আমি জানি, কেবির মান জানি 1.8 into 10^5, পিকিবির মানও আমি জানি, পিওইস এর মান জানি, পিএইচ এর মান আমরা জানি। আমার এই পর্যন্ত কথা বুঝছো কিনা? এটা পাত্রে থাকে, এটা পাত্রে থাকে, ফলে এটার সমন্বয়ে একটা বাফার দ্রবণ কি হবে তৈরি হবে। আর এই বাফার দ্রবণ তৈরি হলে তার ফর্মুলা হচ্ছে এটা। এই মোল সংখ্যাকে আমি আয়তন দ্বারা যদি ভাগ করি তাহলে আমি ঘনমাত্রা পাই, এই হচ্ছে ঘনমাত্রা। আয়তন আয়তন যদি কাটাকাটি যায় এই মোল সংখ্যা আমরা পেয়ে যাব। এখন আমরা কি এখানে মোল সংখ্যা বসে ক্যালকুলেশন করি। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? এই পর্যন্ত আলোচনায় এই এতটুকুর মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার। তুমি দেখো পিকেবি, পিকেবির মান আমরা ক্যালকুলেশন করে আসছি না? দেখো কত, বা মাইনাস লগ কেবি দিয়ে দিলাম, ঝামেলা করে লাভ নাই, এটা লগ। 4.74 আসছে। হ্যাঁ রাইট, এটা কত? n অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা 10^5, এটা প্লাস লগ। এই লগ এর মোল সংখ্যা কত? 20 ইনটু কত? 10^3 ইনটু 0.1। আর ক্ষারের মোল সংখ্যা কত? 0.1 10^3 ইনটু 0.1। এখান থেকে একবার ডাইরেক্ট পিওইস এর মান বলো, ডাইরেক্ট 7.041। 7.041। আমার দরকার কি পিএইচ? 14 মাইনাস 7.041 কত আসে? pH 6.95। কত আসে? 6 পয়েন্ট কত? তাহলে পিএইচটা কত দেখো তো? ছিল 5.28, সেখান থেকে প্রায় 7 এ চলে গেছে। তাহলে এখানে পিএইচ এর বিস্তার কত হয়? 19.9 এ কত ছিল? 3 পয়েন্ট কত? 6, 3.6 ছিল কিনা? জি স্যার। আর এটা জাম্প করে কত আসে? 6.95। এটা আমাদের ক্যালকুলেশন অনুসারে। বইতে দেখবা যে এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এই ধরনের টাইটেশনে কত দেওয়া আছে ভ্যালু? পিএইচ এর বিস্তারটা তোমার খাতায় লিখে দিছিলাম। 6.5 দিয়েছিলেন, 3 থেকে 6.5। 3 থেকে 6.5 দেখো এই এক্সাক্ট ভ্যালু দিয়ে দিছে। 3.3 থেকে 6.5 বলো, অথবা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অথবা এটা হচ্ছে 4 থেকে 7, এটা হচ্ছে হাজারের বই, এটা অথবা এটা ব্যবহার। আমার কথা বলি এটা ব্যবহার করলে কোনো সমস্যা নেই, এটা তো বাট আমি ক্যালকুলেশন করে আমি দেখাই দিচ্ছি যে এটা এরকম আসবে। ওরা ক্যালকুলেশন করে না, ওরা ওভারঅল নেট থেকে কোন একটা সোর্স থেকে এলোমেলো ভাবে দেখাই দিচ্ছে। আমার কথা বলছি আমি ক্যালকুলেশন করে যাই, বাট এই ক্যালকুলেশনের কোনো ভ্যালিডিটি থাকে না, সবাই বই ফলো করবে, বইয়ে কি ভ্যালু আছে একই, কারণ এগুলো এক এক বইতে এক এক রকম বই, এক এক বইতে কি এক কোন বইতে আছে 3 থেকে 6 ও আছে, এটা হলো 6.6
6.957 এর কাছাকাছি এটা পিএইচ এর। তাহলে আমরা টাইট্রেশনের জন্য সব পেয়ে গেছি। তাহলে আমরা এখন লেখচিত্র আঁকবো। দেখো তাহলে এটার জন্য আমাদের নির্দেশক কি, এই রেঞ্জে কালার চেঞ্জ করে কে, মিথাইল অরেঞ্জ, আর কে, মিথাইল রেড। মিথাইল। আরো যদি এই রেঞ্জ যদি ভুলে যাই তাহলে কি করব, ক্ষার শক্তিশালী এসিড, লবণ হবে এসিডিও, নির্দেশক ব্যবহার করতে হবে ক্ষারীয়, ক্ষারীয় নির্দেশককে মিথাইল অরেঞ্জ, মিথাইল। এগুলো যদি রেঞ্জ যদি ভুলে যায় এটার সাথে দিবে। দুর্বল ক্ষার শক্তিশালী এসিড, লবণটা হবে এসিডিও, লবণ যদি এসিডিও হয় তাহলে নির্দেশক ব্যবহার করতে হবে ক্ষারীয়, লবণ যদি ক্ষারীয় হয় নির্দেশক ব্যবহার করতে হয় কি এসিড। এটা এখন আমরা টাইট্রেশনের লেখচিত্র আঁকব। এখন দেখো আমাদের টাইট্রেশনের প্রকৃতি, এটা টাইট্রেশনের প্রকৃতি। দুর্বল ক্ষার আর কি বলতো, তীব্র এসিড, এটা হচ্ছে টাইট্রেশনের প্রকৃতি। আমাদের আদি অবস্থায় HCl এর পিএইচ আমাদের কত 1। আদি অবস্থায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ আমাদের কত 11.13, এক থেকে শুরু হবে 11.13 তে থেমে যাবে। আমাদের প্রথম বিন্দুতে আমরা পিএইচ নির্ণয় করে আসছি, এটা পিএইচ 5.28। এখানে পিএইচ এর বিস্তার আমরা ক্যালকুলেশন করে আসছি 3.6 থেকে 6.9, এটা আমরা ক্যালকুলেশন করি। টোটাল 5টা, 1 2 3 4 5। এখন আমি কার আনবো, বুলেটে যেটা থাকবে সে কোথায় থাকবে, সে কোথায় থাকবে, এক্স অক্ষে নাকি ওয়াই অক্ষে, এক্স অ্যাক্সিসে। ব্যবহৃত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি তোমার আয়তন, তাহলে এটা পিএইচ। তাহলে পিএইচ এর ভ্যালু কত 1, এটার জন্য কত তোমার 3.6, এটা কত 5, 5 পয়েন্ট মানে 28, এটা হচ্ছে কত 6.95, আর এটা থেমে যাবে কত 11.1। তো যখন তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করবে তখন পিএইচ ভ্যালু কত এসেছিল, পিএইচ কত, এই বিন্দুগুলো এখানে, তখন এটা কি হবে ধীরে ধীরে, এটা কি হবে আস্তে আস্তে বাড়তে থাকবে, এরকম আস্তে আস্তে বাড়বে, বেড়ে এই 3.6 থেকে 6.95 এ এটা কি হবে তোমার, এটা ব্যাপক চেঞ্জ হবে, এটা হচ্ছে প্রশ্ন বিন্দু। তারপর কি হবে বলতো, আবার ধীরে ধীরে বাড়তে বাড়তে এই 11.13 তে গিয়ে এটা সম্পৃক্ত হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, সম্পৃক্ত কার্ভ হয়ে যাবে। এটা এটা কি ধীরে বৃদ্ধি, এটা কি ধীরে, এখানে কি সম্পৃক্ত, আর এটা কি অনেক দ্রুত বৃদ্ধি। কখন দ্বারা, আমরা ক্ষার দ্বারা যখন অ্যাসিডকে টাইট্রেশন করি, যদি অ্যাসিড দ্বারা ক্ষারকে টাইট্রেশন করতাম তখন কার্বের নেচার চেঞ্জ হতো। আমরা কার্বের নেচারটা একটু দেখব, উঠে ফেলো। বাসায় বারবার পড়তে হবে, তুমি যদি বাসায় না পড়ালেখা করো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তাহলে অ্যাসিড দ্বারা, তীব্র অ্যাসিড দ্বারা আমরা যদি ক্ষারকে টাইট্রেশন করি, এটা হচ্ছে তীব্র অ্যাসিড দ্বারা, এটা হচ্ছে দুর্বল ক্ষারকে টাইট্রেশন। তাহলে আমাদের কি লেখচিত্র প্যাটার্ন তোমার চেঞ্জ হবে, এটা যদি চেঞ্জ হয় তাহলে এখানে কে থাকবে ভাই HCl, এটার পিএইচ কত 1, এখানে কে থাকবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটার পিএইচ কত বলতো 11.13। কার্ভটা তুমি এভাবে কি করে দেবে,
এগুলো আগে বলি নাই কেন, বেসিক বাচ্চাদের ক্লিয়ার থাকে না, তখন বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়, পড়ার প্রতি আগ্রহ হারাই ফেলে। হ্যাঁ, এই কারণে এগুলো প্রথমে আমরা দেখাইতে পারি না। যখন এই চ্যাপ্টারটা আমরা প্রথমে পড়াইছি তখন তোমাকে বাফার ধর্ম পড়াইতে পারিনি, ক্লিয়ার? তাহলে আমার কার কি, এটা যখন জিরোতে থাকে এইচসিএল অ্যাড করব না, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে ব্যবহৃত এইচসিএল এর আয়তন। আমি যদি এক পুরো এইচসিএল যদি যোগ না করি এই পাত্রে, তখন পিএসএল মানে 11.1 এই 11.1, এখান থেকে কারটা আস্তে আস্তে 6.9 এ আসবে, তারপর এখান থেকে এটা জাম্প করে ফার্স্ট 3.6 এ যাবে, তারপর এখান থেকে এটা কি হবে তোমার এটার সাথে এটা মিলে এই হচ্ছে কার। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, ধীরে হ্রাস, এটা কি অনেক দ্রুত হ্রাস, আর এটা কি 5.28, এটা হচ্ছে প্রশ্ন বিন্দু, আর এটা কি হবে বলতো, দ্রুত হ্রাস, তো ফাস্ট হ্রাস পাবে, আর এটা কি তোমার অনেক ধীরে তোমার কমে যাবে হ্রাস। এটা হচ্ছে টোটাল টাইট্রেশনের। দেখো কারো কোনো অবজারভেশন আছে? কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার। পরের টাইট্রেশনটার জন্য পরের আমাদের দুটো, হ্যাঁ আমাদের এর পরেরটা থাকবে কোনটা, দুর্বল এসিড ও তীব্র ক্ষার এবং দুর্বল এসিড এবং দুর্বল ক্ষার। এই দুটোকে আমরা একত্রে করাই দিতে পারবো। যে আমি পরের যে টাইট্রেশন এটা করতে অনেক সময় লাগবে, হ্যাঁ এখানে অনেক ক্যালকুলেশন আছে, এই জন্য আমাদের পরবর্তী লেকচারে আমরা এটা দেখাবো অবশ্যই। আমরা যেহেতু এটা আয়োডোমিতে আমরা দেখাবো এবং ওই রিলেটেড সিকিউ দেখাবো, অবশ্যই এই পড়াগুলো যদি পড়ে ফেলো তাহলে ওই টাইট্রেশন রিলেটেড কোশ্চেনগুলো এমসিকিউ এবং সিকিউ কোশ্চেনগুলো আমরা ফোকাস করতে পারবো। আর এখান থেকে অন্যান্য যে অংশগুলো এগুলো তুমি পারবা, চারক বিজারক যেগুলো আমরা দেখাই আসছে বোর্ডে যেগুলো আসছে, এখান থেকে অ্যান্সার করতে পারলে এখানে আর কোনো কোশ্চেন নেই, যেহেতু তোমাদের কিন্তু এক্সাম হবে। হ্যাঁ এক্সাম হবে, যদি মনে করো যে আমরা তো শুরু করব এই মাসে ফার্স্ট ইয়ার শুরু করব, আমরা তোমাদেরকে রিটেন এক্সামের জন্য আনবো, তুমি রিটেন কিছু এক্সাম দিয়েছো, রিটেন যেহেতু এক্সাম এগুলো হয় না, রিটেন এক্সামের জন্য আনবো, বাট অনলাইন ক্লাস চলবে। রিটেন এক্সামের জন্য শুধু রিটেন এক্সাম দিয়ে যাবে, যেহেতু যদি পরীক্ষা হয় পরীক্ষা তো পরীক্ষায়, এখানে তো আর এই নাই, আর তোমার তো ওখানে দেখার কোনো সুযোগই তুমি পাবা না, যে প্যাটার্নে তোমার আসন বিন্যাস শুরু হয়েছে, হ্যাঁ আর ওখানে কোনো দেখার কোনো সুযোগই পাবো না, তুমি এক অক্ষর তুমি দেখতে পাবে না, তোমার খাতায় যা আছে তাই। সো প্রিপারেশন তোমার মজবুতই নিতে হবে। যদি তোমার সুযোগ আছে 6টা থেকে তোমার 2টা বা 3টা অ্যান্সার করতে হবে, যেখানে তুমি 5টা অ্যান্সার করো সুযোগ আছে, তারপর ভুল হওয়ারও পসিবিলিটি আছে। এখানে রিটেন এক্সামের জন্য আমরা তোমাকে নক করব, অবশ্যই তোমার আসতে হবে। যারা ইন্টারেস্টেড আসবো, আমার দায়িত্ব হচ্ছে এক্সামটা নেওয়া, যে এত বছর পড়াইছি ফিনিশিংটা যেন এক্সামটা এখানে এখানে বসে দেওয়া হইতে পারে। হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো হচ্ছে না, এই কারণে যখন নক করবো তখন তোমাকে আসতে হবে। আল্লাহ হাফিজ। আমরা সামনের মাসে হয়তো বা রিটেন এক্সামের জন্য তোমাকে নক করতে পারি, সামনের মাসে।